একদিন বস্তির এক এতিম বাচ্চা ছেলে ময়লার স্তূপ থেকে ছোট্ট একটা ব্যাগ খুঁজে পায়, যার মধ্যে ছিল এমন একটা ঠিকানা যেখানে লুকানো আছে 2000 কোটি টাকা। তবে এই টাকাগুলোর পিছনেই অনেক আগে থেকেই অন্ধকার জগতের কিছু খারাপ মানুষ পড়েছিল। তাদের শুধুমাত্র দরকার ছিল এই ঠিকানাটা, যেন তারা টাকা উদ্ধার করতে পারে। কিন্তু এই ঠিকানাটা আছে এই বাচ্চার কাছে, তাই তারা এই বাচ্চাটাকে খুঁজতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত আসলে কি হয়েছিল? বস্তির এই বাচ্চাটা কি টাকা পর্যন্ত পৌঁছাতে পেরেছিল, নাকি তার আগেই ধরা পড়ে গিয়েছিল সেই লোকগুলোর হাতে? সেটা জানতে হলে আপনাকে দেখতে হবে আমাদের আজকের গল্পটা একদম শেষ পর্যন্ত। বলছি 2014 সালের মুক্তি পাওয়া ব্রাজিলিয়ান মুভি ট্র্যাশের কথা। এই গল্পের পদে পদে মারাত্মক টুইস্ট আছে আর কিছু সুন্দর ইমোশন, তাই দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত। চলুন গল্পটা শুরু করা যাক। এই লোকটার নাম জস এঞ্জেলো। গতকাল তার মেয়ে মারা গিয়েছে, তাই আজকে তার শেষকৃত্যের সকল কাজ শেষ করে সে নিজের মেয়ের কফিনটাকে একটা কবরস্থানে দাফনের ব্যবস্থা করছে। কিন্তু এখানে সে বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ ব্রাজিলিয়ান একদল পুলিশ তার পেছনে পড়ে আছে। তাই এই তাড়াহুড়ো করতে করতেই সেখানে পুলিশ চলে আসে। তাই জস আতঙ্কিত হয়ে তার ঘরের জানালা দিয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে ওই বিল্ডিং থেকে একটা পাইপ বেয়ে নিচে নেমে যায়। তুই পুলিশের হাত থেকে আর বাঁচতে পারে না, কারণ জস পুলিশের গুলিতে অনেকটাই জখম হয়ে পড়েছে। কিন্তু সে যখন বুঝতে পারে এবার সে ধরা পড়ে যাবে, তখনই তার হাতে থাকা ছোট্ট ব্যাগটাকে সে ছুঁড়ে মারে, যেটা ওই হাইওয়ে দিয়ে যেতে থাকা একটা ময়লার গাড়িতে পড়ে যায়। আর সেই গাড়িটা ওখান থেকে সোজা শহরের বাইরের একটা ময়লার ভাগাড়ে গিয়ে পৌঁছায়, যেখানে বস্তির কিছু মানুষ ওখানে ময়লা আবর্জনা থেকে দরকারি জিনিসপত্রগুলো আলাদা করছিল, যেন এগুলোকে তারা আলাদাভাবে বিক্রি করতে পারে। ওখানেই একটা বাচ্চা জসের ফেলে দেওয়া ব্যাগটা খুঁজে পায়। ছেলেটার নাম রাফায়েল। সে ওই ব্যাগের ভেতর থেকে মোট 150 রিয়েল খুঁজে পায়, যেটা সে তার আরেক বন্ধু গার্ডোর সাথে ভাগাভাগি করে নেয়। এখন গার্ডো টাকা পেয়ে সেখান থেকে চলে গেলেও রাফায়েল এর ভেতরে একটা আইডি কার্ড খুঁজে পায়, যেখানে জসের নাম লেখা আছে। সাথে টুকটাক আরো কিছু জিনিসের পাশাপাশি একটা চাবিও খুঁজে পায়। কিন্তু এই চাবিটা কোনো স্বাভাবিক চাবি না, এটা খুব অদ্ভুত একটা চাবি। কিন্তু এটাকে কোথায় ব্যবহার করতে হবে রাফায়েল এটা জানে না। কিন্তু এই ছোট্ট ব্যাগের ভেতরে টুকিটাকি এত কিছু কেন আছে এটা সে বুঝতে পারে না। তাই ব্যাগটাকে রাফায়েল নিজের সাথে করে নিয়ে চার্চে চলে যায়। এই চার্চেই তারা ছোট থেকে বড় হয়েছে। আমাদের দেশে যেরকম এতিম বাচ্চাদের জন্য মাদ্রাসা তৈরি হয়, সেরকমই ব্রাজিলে এই অঞ্চলটা এরকম চার্চে এতিম বাচ্চারা থাকে, যেখানে অলিভিয়া নামক একটা মেয়ে প্রতিদিন সেই এতিম বাচ্চাদেরকে বিনামূল্যে লেখাপড়া শেখাতে আসে। তবে কিছুদিন পরেই ওখানে অনেকগুলো পুলিশের গাড়ি চলে আসে, আর বুঝতেই পারছেন তারা এখানে কেন এসেছে। সেখানে পুলিশের লোকেরা ওখানকার প্রত্যেকটা লোকেদেরকে 20 রিয়াল করে দেয়। তারা বলে যে তারা একটা মানি ব্যাগ খুঁজছে, যে ওটাকে খুঁজে আনতে পারবে তাকে 1000 রিয়েল পুরস্কার দেওয়া হবে। যেটা জানতে পেরে রাফায়েল আর গার্ডো কিছুটা অবাক হয়। এই অফিসারের নাম আসলে ফেডরিকো। আর ওখানে গার্ডো ফেডরিকোকে জিজ্ঞাসা করে ওই মানি ব্যাগের মধ্যে আছেটা কি। সে জানায় ওটাই নাকি একটা অপরাধীর অপরাধমূলক কাজের প্রমাণ আছে। তবে তখন রাফায়েলের দিকে তাকিয়ে ফেডরিকোর কিছুটা সন্দেহ হয়, কিন্তু সে বিষয়টাকে তেমন গুরুত্ব দেয় না। রাতের বেলা গার্ডো রাফায়েলকে এই ব্যাগটা পুলিশদেরকে ফিরিয়ে দিতে বলে, যার বদলে তারা 1000 রিয়াল পাবে। কিন্তু রাফায়েলের মনে একটা সন্দেহ, সামান্য একটা মানিব্যাগের জন্য কেউ অবশ্যই 1000 রিয়াল দেবে না। এখানে হয়তো অন্য কোনো রহস্য আছে, অর্থাৎ অবশ্যই এখানে বেশি দরকারি কিছু একটা আছে। তাই বিষয়টা সম্পর্কে জানতে রাফায়েল ব্যাগটা নিজের কাছেই রেখে দিতে চায়। কিন্তু যেহেতু আজকে ফ্রেডরিকো রাফায়েলকে দেখে কিছুটা সন্দেহ করেছে, তাই এই ব্যাগটাকে নিজের কাছে রাখাটা এখন হয়তো নিরাপদ হবে না। তখনই দুজনে বের হয়ে যায় তাদের বন্ধু রেতুর সাথে দেখা করতে। রেতু ওখানকার একটা ড্রেনের ভিতরে থাকতো, তাই কেউ তার সাথে বন্ধুত্ব করতে চায় না। আর এই জন্যই তারা এই ব্যাগটাকে তার কাছে রাখতে এসেছে, তার কাছেই হয়তো সবচেয়ে বেশি নিরাপদ থাকবে। এখানে রেতু ব্যাগের এই অদ্ভুত চাবিটা বের করে তাদেরকে বলে, আমি জানি এটা দিয়ে কোন তালা খুলবে। তারা দুজনে কৌতূহলবশত ওই তালা সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সে জানায় এর বদলে তাকে পুরস্কারের অর্ধেক টাকা দিতে হবে। এখন কিছু উপায় না পেয়ে দুজনই রাজি হয়ে যায়। পরদিন তারা তিনজন চলে যায় সেখান থেকে কিছুটা দূরে শহরের একটা রেল স্টেশনে। আর রেতু এই বিষয়টা জানতো, কারণ সে কোনো এক সময় এই স্টেশনে ময়লা পরিষ্কারের চাকরি করেছে। এখন তিনজন একটা কোনায় বসে ভাবছে যে কিভাবে তারা এখন বাইরে বের হবে, কারণ তাদের ময়লা জামা কাপড় দেখে এখানকার গার্ডরা হয়তো তাদের তাড়িয়ে দেবে। তাই তখনই গার্ড ওখান থেকে বের হয়ে একটা মহিলার পার্স কেড়ে নেওয়ার নাটক করে, যার কারণে ওখানকার সবগুলো কার্ড তার পেছনে পড়ে গেলে রাফায়েল আর রেতো ওই সুযোগে চাবির নাম্বারের সাথে লকারটা মিলিয়ে সেটা খুলতে শুরু করে। আর লকারের ভেতর থেকে শুধুমাত্র একটা চিঠি খুঁজে পায়, কিন্তু ওটা নিয়েই তারা তিনজন কোন রকমে পালিয়ে একটা ট্রেনে উঠে পড়ে। আর ট্রেনের ভিতরেই চিঠিটা খুলে ভেতরে জেরাল্ড ক্লোমারো নামের একটা ব্যক্তির নাম খুঁজে পায়। সাথে তারা এক গুচ্ছ ছবিও খুঁজে পায়, সেখানে ওগুলোর পেছনে আবার কিছু নাম্বারও লেখা। কিন্তু তারা বুঝতে পারে না এগুলো দিয়ে আসলে তারা করবেটা কি। কিন্তু যাই হোক, একটা ক্লু অন্তত পাওয়া গেছে, যেটা হলো জেরাল্ড ক্লেমোটো। সেদিনই তারা ফাদার জুলিয়ার্ডের চার্চে গিয়ে লুকিয়ে লুকিয়ে তার ল্যাপটপ ব্যবহার করে, আর সেখানে চিঠির মধ্যে পাওয়া এই নামটা লিখে সার্চ করে। সেখানে তারা জানতে পারে এখানে যে ব্যক্তির নাম লেখা তিনি একসময় বড় মাপের একটা উকিল ছিলেন, কিন্তু আজ থেকে বহু বছর আগে তাকে একটা ভুয়া মামলায় ফাঁসিয়ে দিয়ে
দিয়ে তাকে জেলে বন্দি করা হয়েছিল। এখনো তিনি জেলখানাতেই আছেন। তারপরের দিন অফিসার ফেডরিকো আবার সেই ময়লার স্তূপে সেই ব্যাগটা খুঁজতে আসে, কিন্তু শত খোঁজার পরেও ওটাকে তারা আর খুঁজে পায় না। অবশ্য একটা ছেলে অনেক খোঁজাখুঁজি করে একটা ব্যাগ পেয়েছিল, কিন্তু ওটা সেই ব্যাগটা না যেটা তারা খুঁজছে। তো ফেডরিকো আজকে খেয়াল করে যে সেদিনের ওই দুটো বাচ্চা আজকে আর আসেনি। আর অপরদিকে রাত হলে গার্ডও এখনো রাফায়েলকে বোঝাচ্ছে যে এই ব্যাগটা তাদের পুলিশের হাতে ফেরত দিয়ে দেওয়া উচিত, তাহলে তারা টাকাও পাবে আর পুলিশের সন্দেহ থেকেও বেঁচে যাবে। কিন্তু রাফায়েল এই কথায় রাজি হয় না। রাফায়েলের কথা হলো সে ওই জেলখানায় যাবে আর এই রহস্যের সমাধান করবে। কিছুক্ষণ পর সেই অফিসার ফেডরিকো এসে সত্যি সত্যি তাকে ধরে নিজের গাড়িতে লক করে ফেলে। আর গার্ডও বিষয়টা দূর থেকে দেখতে পায়। সে সোজা চলে যায় তাদের চার্চের ফাদারের কাছে, গিয়ে তাকে ঘুম থেকে জাগাতে শুরু করে, বলে যে রাফায়েলকে তারা ধরে নিয়ে গিয়েছে। তাই তাড়াতাড়ি করে ঘন্টাখানেকের মধ্যেই ফাদার তাদের কাছাকাছি শহরের একটা থানায় পৌঁছে যায়। সেভাবে হয়তো এখানেই রাফায়েলকে নিয়ে আসা হয়েছে, কিন্তু ওখানে গিয়ে শত জিজ্ঞাসা করেও কেউ কিছু বলতে পারে না। তারা বলে তাদের কাছে কোনো বাচ্চাকে নিয়ে আসা হয়নি, কিন্তু তবুও ফাদার মানতে চাইছে না। সে বলে তাকে এখানেই নিয়ে আসার কথা, যার কারণে একটা সময় তাকে জোর করে থানা থেকে বের করে দেওয়া হয়। আর এদিকে দেখা যায় রাফায়েলকে ফেডরিকো শহরের বাইরের একটা নির্জন জায়গায় নিয়ে গেছে। সেখানে তার মাথায় কাপড় পেঁচিয়ে তার হাত পা বেঁধে তাকে গাড়ির ভেতরে রাখা হয়। আর তারপর সেই গাড়িটাকে বেয়ে পড়ুয়াভাবে ড্রিফট করানো হয়, যার কারণে হাত পা বাঁধা থাকার কারণে রাফায়েল গাড়ির শক্ত জায়গায় ধাক্কা খেয়ে রক্তাক্ত হতে শুরু করে। এইভাবেই অনেকক্ষণ ড্রিফট করার পর অবশেষে রক্তাক্ত রাফায়েলের মাথা থেকে কাপড়টা সরানো হয়। আর ফেডরিকো তাকে জিজ্ঞাসা করে, এবার বল এই ব্যাগের ভেতর আসলে কি ছিল? রাফায়েল তাকে বলে এই ব্যাগের ভেতরে ছিল শুধুমাত্র 300 রিয়াল, আর কিছুই ছিল না। কিন্তু ফেডরিকো তার কথা বিশ্বাস করে না। সে আবারও তাকে জিজ্ঞাসা করে, সত্যি করে বল ওই ব্যাগে অবশ্যই কিছু ছিল, না হলে তুই অবশ্যই আমাদের কাছ থেকে এটা লুকাতি না। কিন্তু তবুও রাফায়েল কিছু বলে না, যার কারণে একসময় ফেডরিকো রাফায়েলকে শুট করার অর্ডার দিয়ে চলে যায়। আচ্ছা, এখন ভিডিওর বাকি অংশ যাওয়ার আগে আপনাদের থেকে ঠিক 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি আমাদের আজকের ভিডিও স্পন্সর সম্পর্কে কয়েকটা ছোট্ট কথা বলতে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে 100% রিয়েল একটা সাইট নিয়ে এসেছি, যেখানে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলে পাবেন 20টা ফ্রি স্পিন। বাংলাদেশে এটা খুবই জনপ্রিয় ও বিশ্বস্ত ওয়েবসাইট বেটজিলি অ্যাপ, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে সানি লিওন, যেখানে প্রতি রেফারে পাবেন 1000 টাকা আনলিমিটেড। বেটজিলি দিচ্ছি প্রথম ডিপোজিটে 200% বোনাস এবং দৈনিক 35% রিলোড বোনাস। 1000 টাকা ডিপোজিট করলে পাবেন 1500 টাকা বোনাস। ফেসবুকে রিভিউ করলে পাবেন আরো 150 টাকা। তাছাড়া আপনার জন্মদিনে পাবেন 5000 টাকা জন্মদিন বোনাস। এখানে আপনি যেতে টাকা খুব সহজেই বিকাশ, নগদ, রকেট উপায় ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তাই দেরি না করে আমার পেইন্ট কমেন্ট থেকে অ্যাপের বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন আর অসংখ্য বোনাস নিয়ে আপনার প্রয়োজনের যাত্রা শুরু করুন। তাহলে চলুন আবার ভিডিওতে। একসময় ফেডরিকো রাফায়েলকে শুট করার অর্ডার দিয়ে চলে যায়, কিন্তু সেই অফিসার রাফায়েলের মাসুম চেহারা থেকে তাকে শুট করতে পারে না, বরং সে একটা ফাঁকা গুলি করে ফেরত চলে যায়। পরদিন সকালে রাফায়েল কোনো রকমে সেই বস্তিতে গিয়ে পৌঁছায়। সেখানে ফাদার তাকে ভেতরে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিতে শুরু করে। তিনি তাদের 3 জনকে বোঝায়, তোমরা কেন তাদের সাথে শত্রুতা করছো? ব্যাগটা তাদেরকে দিয়ে দিলেই তো পারো, না হলে এবার তো ছেড়ে দিয়েছে, কিন্তু পরের বার যদি পায় তাহলে আর তোমাদেরকে জীবিত ছাড়বে না। কিন্তু রাফায়েল একদম জেদ ধরে বসে। সে কোনোভাবেই এই ব্যাগ ফেরত দেবে না, বরং সে জেলখানায় যাবে সেই জেরাল্ড ক্লেমোডোর সাথে দেখা করতে। কিন্তু তাদেরকে তো জেলখানার ভেতরে যেতে দেওয়া হবে না। আর তখন গার্ডও একটা উপায় বের করে। তারা 3 জন মিলে অলিভিয়ার সাথে দেখা করবে। সেখানে অলিভিয়াকে তারা একটা বানানো গল্প শোনায়। গার্ডের নাকি একজন দাদা ছিল, তিনি একজন নামকরা উকিল ছিলেন, কিন্তু তারপর একটা ভুয়া মামলাতে তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন রাফায়েল যে ঝামেলায় ফেসে গিয়েছে, সেখান থেকে তাকে একমাত্র তার দাদাই উদ্ধার করতে পারবে। তাই অলিভিয়া যেন রাফায়েলের সাহায্য করে। কিন্তু অলিভিয়ার প্রশ্ন যে আমি কিভাবে সাহায্য করব? তখন গার্ডও বলে যে অলিভিয়া যেহেতু একজন আমেরিকান, তাই সে একটু বেশি সুযোগ সুবিধা পাবে, কারণ এই দেশে আমেরিকানদের একটু আলাদাভাবে দেখা হয়, যাতে করে অলিভিয়াও রাজি হয়ে যায়। কিন্তু তারপরেই রাফায়েল বলতে শুরু করে যে অফিসার ফেডরিকোর মুখে সান্টোস নামের একটা ব্যক্তির কথা সে শুনেছে। সান্টোস নামটা শুনেই রেতু বলে ওঠে যে আরে, আমি তো ওনাকে চিনি, উনি তো একজন বড় মাপের রাজনীতিবিদ, সামনে হয়তোবা তিনি আমাদের এলাকার মেয়র হবে। তাই এবার রাফায়েলের পরবর্তী গন্তব্য হলো সান্টোস সম্পর্কে বিস্তারিত জানা। আর এদিকে পরদিন গার্ডও অলিভিয়ার সাথে জেলখানার উদ্দেশ্যে রওনা হয়। আর অপরদিকে রাফায়েল রেতুকে নিয়ে সমুদ্রের তীরের দিকে যেতে শুরু করে, কারণ সেই রাজনীতিবিদের বাড়ি নাকি ওখানেই আছে। তারা দুজন লুকিয়ে লুকিয়ে সেই সান্টোসের বাড়ির পেছন দিয়ে কোন রকমে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু এক সময় ভেতরে ঢোকার পরপরই একটা কুকুরের কারণে তারা দুজন ওই বাগানের মালির কাছে ধরা পড়ে যায়। এখন ধরা খাওয়ার পর দুজন বলে ওঠে যে আমরা শুধুমাত্র ফল চুরি করার জন্য এখানে এসেছিলাম। যা শুনে সেও বিশ্বাস করে নেয়, কারণ এই ছোট বাচ্চারা তো আর রাজনীতি নিয়ে কিছু বোঝে না। অপরদিকে অলিভিয়া গার্ডোকে নিয়ে অবশেষে সেই জেলখানায় পৌঁছায়। আর একদম শেষে উকিল জেরাল্ড ক্লেমোডোর সাথে তার দেখা হয়, কিন্তু ক্লেমোডো তাকে চিনতে পারে না, না চিনার ওই কথা, কারণ পুরো ঘটনাটাই আসলে মিথ্যা কথা। তখন কথা ঘুরিয়ে গার্ডো জশ এঞ্জেলোর কথা তার সামনে তুলে ধরে। আর তখনই ক্লেমোডোর চেহারাটাই বদলে যায়। তখন সে বলে এটা তার ভাইয়ের ছেলে, তুমি তার নাম কিভাবে জানলে? তখনই গার্ডো তাকে সেই মেসেজের কথাগুলো বলতে শুরু করে, যেগুলো সেই স্টেশন থেকে পাওয়া চিঠিটাই লেখা ছিল। সেখানে লেখা ছিল, আপনি যতক্ষণে আমার চিঠিটা পেয়েছেন ততক্ষণে আমি হয়তো বেঁচে নেই, কিন্তু আমি এটা বলতে পারি যে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। যারা আপনাকে মিথ্যা
মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তারা আসবে আপনার জায়গায়, সেই ব্যবস্থা আমি করে দিয়েছি, তাই আর একটু ধৈর্য ধরবেন। এটি জশ এঞ্জেলো। যা শুনতে পেরে সে কিছুটা আবেগপ্রবণ হয়, কিন্তু তখনই আবার তাকে জিজ্ঞাসা করে এই কথাগুলো বাদে আরো কিছু পেছনে লেখা ছিল কিনা। তখন গার্ডও জানায় যে পেছনে আরো কিছু নাম্বার লেখা ছিল। সে তখন জেলারকে বলে তার বাইবেলটাকে এদের হাতে দিয়ে দিতে, কিন্তু জেলার জানায় যে তাদের নাকি দেখা করার সময় অলরেডি শেষ হয়ে গেছে, তাই আগামীকাল আবার আসতে হবে। এখন সে কিছু দিতে পারবে না। ক্লেমেডো গার্ডোকে বুঝিয়ে দেয় আগামীকাল এসে বাইবেলটা নিয়ে যেও, আর তোমার পাওয়া নম্বর অনুযায়ী বাইবেলের পৃষ্ঠা নাম্বার আর অধ্যায় নাম্বার আর লাইন নাম্বার মিলাবে, সেখান থেকেই তুমি একটা মজার তথ্য পাবে, আর সেটাই হবে তোমাদের পরবর্তী গন্তব্য। এই বলে তাদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি বিদায় জানিয়ে দেয়। কিন্তু পরবর্তীতে গার্ডো যখন জেলারের কাছে এই বাইবেলটা সম্পর্কে জিজ্ঞাসা করে তখন সে জানিয়ে দেয় এটাকে নিতে হলে নাকি তার 1000 রিয়েল দিতে হবে। আর অপরদিকে রাফায়েল আর রেতোর সাথে ওই বাগানের মালির বন্ধুত্ব হয়ে যায়। কথায় কথায় রাফায়েল তাকে জিজ্ঞাসা করে যে আপনাদের বস এত রেগে থাকে কেন। তখন সেই মালি জানায় ওনার একটা গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে। তখনই রাফায়েল বলে ওঠে কি মানি ব্যাগ? কিন্তু সেই মালি তখন হাসি দিয়ে বলে ওঠে আর 100 কোটি রিয়েল কি আর মানি ব্যাগে ধরবে? আর কথায় কথায় তাকে জিজ্ঞাসা করতে এক সময় জশ এঞ্জেলোর নামটা চলে আসে। তার কথায় ঘটনার কিছুটা পেছনে যেতে হয়, যেখানে জশ এঞ্জেলো ছিল স্যান্টোসের ডান হাত। তার সকল কালো টাকার হিসাব জশের কাছেই থাকতো, যেখানে জশ অনেক বছর আগে থেকেই এই জায়গাটা অর্জনের চেষ্টা করে আসছিল, কিন্তু তার মতলব ছিল অন্য কিছু। সে একদিন প্ল্যানিং করে সেন্টোসের বাড়ির ফ্রিজের সমস্যা তৈরি করে, যার কারণে সেই ফ্রিজটাকে এখন পাল্টানো হবে। ঠিক এই সুযোগটা নিয়ে জশ তার আজ পর্যন্ত কামানোর সকল কালো টাকা সেই ফ্রিজের ভেতরে খুব সিস্টেম করে রেখে দেয়। সাথে তার কালো টাকার যত হিসাব ডায়েরিতে ছিল সেই ডায়েরিটাও ওই টাকার সাথেই ফ্রিজে রেখে দেয়। আর পরদিন ফ্রিজটাকে নিয়ে এসে সুযোগ মতো ওখান থেকে বেরিয়ে যায়। ঠিক এরপর থেকে শুরু হয়েছিল আসল ঝামেলা। কিন্তু ওই টাকাগুলোর সাথে ডায়েরিটা জশ কোথায় লুকিয়ে রেখেছে এটা কেউ জানে না, তবে আমাদের রাফায়েল জানে। এটা শোনার পর সে প্রতিজ্ঞা নিয়ে নেয় যে ওটাকে যে করেই হোক তাদেরকে খুঁজে বের করতেই হবে। ওই রাতে তারা আবার প্রত্যেকে একসাথে হয়। সেখানে এখন অলিভিয়াও সমস্ত বিষয় বুঝতে পেরেছে যে তাদের সাথে কি হচ্ছে, যার কারণে এখন সেও তাদের সাহায্য করতে রাজি হয়। সে বাচ্চাদেরকে বুঝিয়ে তাদের একটা ভিডিও তৈরি করতে শুরু করে, যেখানে সে রেকর্ড রাখছে যে এই ঝামেলায় পড়ে বাচ্চারা এখন পর্যন্ত কি কি সমস্যার সম্মুখীন হয়েছে। কিন্তু এর মাঝেই ওখানে পুলিশ চলে আসে। বাচ্চারা কোনো রকমে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু পুলিশ এসে অলিভিয়ার রুমটা তল্লাশি করতে শুরু করে। একদম শেষের রুমে এসে অফিসার ফেডরিকো এসে প্রবেশ করে। আসলে গতকালকে অলিভিয়া যে একটা বাচ্চাকে নিয়ে জেলখানায় ক্লেমোর সাথে দেখা করতে গিয়েছিল এটা সে জেনে গিয়েছে। আর ভেতরে ঢুকেই সে ওই ব্যাগটাকে খুঁজে পায় যেটাকে তারা খুঁজছিল, কিন্তু ব্যাগের ভেতরে আসলে কিচ্ছু নেই, যার কারণে অলিভিয়াকে সে ভয় দেখাতে শুরু করে। আর এক সময় তাকে ফেডরিকো তার সাথে গাড়িতে যেতে বাধ্য করে। কিন্তু তখনই বাচ্চারা ছাদের উপরে উঠে দেখে তাদের পুরো বস্তিটাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা যে বস্তিটাতে ছোটবেলা থেকে বড় হয়েছে সেই বস্তিটা এখন দাউ দাউ করে জ্বলছে, আর এটা পুরোটাই করেছে ফ্রেডরিকো। তাই এখন তারা তিনজন একটা রেল লাইনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছে যে ওই বাইবেলটাকে আনার জন্য 1000 রিয়েল লাগবে, সেটা তারা এখন কোথায় পাবে। পরদিন সকাল হলে সম্পূর্ণ বস্তি আগুনে পুড়ে যাওয়ার কারণে এখন বস্তির মানুষগুলোকে ফাদার নিজের চার্চে আশ্রয় দিয়েছে। আর সেই সুযোগে এক ফাঁকে রেতো ফাদারের ঘরে গিয়ে তার জমানো 850 রিয়াল চুরি করে নেয়। আর ওখানে সে এমন একটা ছবি এঁকে রাখে যেন সেটা বাধ্য হয়ে করেছে। তারপর সেই টাকা নিয়ে গার্ডো সোজা চলে যায় জেলোর সাথে দেখা করতে। কিন্তু ওখানে হয় আরেক ঝামেলা। সেই লোকটা তার থেকে টাকা নিয়েও বাইবেলটা একদম শেষ মুহূর্ত তাকে দিতে অস্বীকার করে। সে আরো বেশি টাকা চায়, যার কারণে একসময় গার্ডো নিজের হাতে থাকা একটা ধারালো জিনিস দিয়ে তাকে আঘাত করে বাইবেলটা নিয়ে পালাতে শুরু করে। এক সময় সে ওটাকে উপর থেকে রেতোর দিকে ছুঁড়ে মারে। আর সেটা যখন রেতো হাতে নিয়ে দৌড়াতে শুরু করে তখন পুলিশ তার উপর সন্দেহ করে, যার কারণে দৌড়াদৌড়ি করতে করতে এক সময় বাইবেলটাকে নিয়ে সে একটা সুরক্ষিত জায়গায় পৌঁছায়। আর এখানে তারা নাম্বারগুলোর সাথে বাইবেলের কিছু একটা বের করার চেষ্টা করে, কিন্তু শত চেষ্টা করার পরেও তারা কিছুই বুঝতে পারে না যে কিভাবে কি করবে, কারণ তারা আসলে বাইবেল পড়তেই জানে না। এভাবেই ধীরে ধীরে রাত হয়ে যায়। তারা এখনো চেষ্টা করছে। অপরদিকে গার্ডও তাদের জন্য কিছু খাবার জোগাড় করতে গেছে। সেখানে তার সাথে একটা মেয়ের দেখা হয়। এদিকে তারা দুজন মিলে অবশেষে বাইবেলের একটা প্যাটার্ন খুঁজে বের করে। সেখানে নাম্বারগুলো মিলিয়ে দেখার পর তারা অনেকগুলো পশুর নাম খুঁজে পায়, যেমন গরু, ভাল্লুক, ঘোড়া এই জাতীয় কিছু পশুর নাম খুঁজে পায়। কিন্তু এইগুলো দিয়ে তারা কি করবে? ঠিক তখনই রাফায়েলের মনে পড়ে যায় সেই কাগজটার কথা, যে কাগজটা সে ওই ব্যাগ থেকে পেয়েছিল। সেখানে অনেকগুলো পশু পাখির ছবি আঁকা ছিল, আর এখানে সিরিয়াল অনুযায়ী যে কয়টা পশুর নাম বের করেছে ওগুলোর একটা নাম্বার সেই কাগজটাই ছিল, যাতে করে তারা একে একে সেই নাম্বারগুলোকে সাজাতে শুরু করে। আর অপরদিকে গার্ড ওই মেয়ের সাথে কোথায় খাবার পাওয়া যাবে এই বিষয় নিয়ে কথা বলতে বলতে দেখতে পায় যে
ওখানে পুলিশ চলে এসেছে। তাই সে দ্রুত তাদের আস্তানায় ফিরে আসতে শুরু করে, কিন্তু এতক্ষণে এখানেও পুলিশেরা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আর এদিকে রাফায়েল আর ঋতু মিলে যে নাম্বারগুলো বের করেছে সেগুলো সাজানোর পর দেখা যায় এটা একটা টেলিফোন নাম্বার। কিন্তু ততক্ষণে গার্ডও সেখানে এসে তাদেরকে দ্রুত পালিয়ে যাওয়ার কথা বলে, কারণ এদিকে পুলিশ চলে এসেছে। সেই জন্য বাধ্য হয়ে সবকিছু ওখানে রেখেই তাদের পালিয়ে যেতে হয়। লাস্ট বারের জন্য রাফায়েল সেই নম্বরটা মুখস্থ করে নেয়, কিন্তু সাথে সাথেই সেখানে পুলিশ চলে আসে। কিন্তু তাদের ধরার আগেই তারা তিনজন ওখানকার দেয়াল বেয়ে লাফিয়ে লাফিয়ে অনেকটা দূরে চলে গিয়েছে। তবুও পুলিশের হাত থেকে তারা রেহাই পায় না। একদম শেষ মুহূর্তে পুলিশ তাদেরকে দেখেই ফেলে। তারা আবারও পালাতে শুরু করে। আর কোনো এক সময় একটু আগেই গার্ডোর সাথে যে মেয়েটার দেখা হয়েছিল সে সামনে চলে আসে। মেয়েটা তাদেরকে বলে যে এখন কথা না বলে আমার সাথে চলো, আমি তোমাদেরকে সাহায্য করব। কিন্তু তারা আর কোনো উপায় না পেয়ে মেয়েটার কথা মতোই তার সাথে যেতে শুরু করে। আর এক সময় মেয়েটা তার কিছু বাইকার বন্ধু বান্ধবদেরকে বুঝিয়ে দেয় যে ওদের তিনজনকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে যে করেই হোক শহরের বাইরে দিয়ে আসতে হবে। তাই তারা এই যাত্রায় মেয়েটার জন্য বেঁচে যায়। কিন্তু অপরদিকে ফেডরিকো তাদেরকে খুঁজতে খুঁজতে সেই আস্তানায় চলে আসে যেখানে তারা ওই নাম্বারটা লিখে রেখেছিল। আর অপরদিকে তারা তিনজন সেই শহরের বাইরে চলে এসেছে। আর একদম শেষ প্রান্তে একটা টেলিফোন বুথ থেকে যে নাম্বারটা পেয়েছে ওই নাম্বারে একটা কল করে। ঠিক একই সময়ে অপর প্রান্ত থেকে ফেডরিকো একই নাম্বারে কল করে, কিন্তু যেহেতু রাফায়েল আগে কল করেছে তাই ফেডরিকো কলটা ওয়েটিং এ পায়। রাফায়েল জানতে পারে যে নাম্বারটা শহর থেকে কিছুটা দূরের একটা কবরস্থানের নাম্বার। তাই এবার রাফায়েল বাকিদেরকে বলে বাইকে করে ওই কবরস্থানের দিকে যাওয়ার জন্য। আর সেখানে পৌঁছে কবরস্থানের দেওয়ালটাকে টপকে তারা তিনজন ভেতরে পৌঁছে যায়। কিন্তু এখানে তারা আসলে কি খুঁজবে এটাই কেউ বুঝে উঠতে পারছে না। আর তখনই হঠাৎ রাফায়েলের সামনে একটা কবরের নাম চলে আসে যেখানে লেখা প্রিয়া অ্যাঞ্জেলো। আর ওখানে যে ছবিটা লাগানো ছিল এটা দেখে সে চিনতে পেরে যায়, কারণ এই ছবিটাই সে ওই ব্যাগ থেকে পেয়েছিল। অর্থাৎ এটা জশ অ্যাঞ্জেলোর মেয়ে প্রিয়া অ্যাঞ্জেলোর কবর। ঠিক তখনই হঠাৎ সে উপরে একটা বাচ্চা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। মেয়েটাকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়, কারণ এই মেয়েটা আর কেউ নয়, এটাই সেই প্রিয়া অ্যাঞ্জেলো। সে জিজ্ঞাসা করে তুমি ওখানে তাহলে এই কবরের ভিতর কি আছে? মেয়েটা বলে আমি জানি না। তারপর রাফায়েল তাকে ভালো মতো জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তখন প্রিয়া জানায় যে তার বাবা নাকি বলেছে যে সে নিজের কাজ শেষ করে এখানেই তাকে নিতে আসবে, সেই জন্য এখানে এই কবরস্থানের পাহারাদার আঙ্কেলের সাথেই থাকে। কিন্তু এটা বলতে বলতেই সেখানে ফ্রেডরিকো চলে আসে। অবশ্য সে একাই এসেছে, কারণ যদি সান্টোসের কালো টাকা পুলিশের হাতে পড়ে তাহলে এটা সোজা সান্টোসের কাছেই যাবে, কিন্তু সেই টাকাগুলি ফেডরিকো একাই ভোগ করবে। তাই এজন্য সে তার ডিপার্টমেন্টকে কিছু বলেনি। পুরো টাকাটা একা নিয়ে নেওয়ার জন্য ফেডরিকো এই টাকার পেছনে এত ছুটে বেড়াচ্ছে। ফেডরিকো সোজা রাফায়েলকে জিজ্ঞাসা করে যে টাকাগুলো কোথায়। রাফায়েল তাকে দেখিয়ে দেয় যে এই কবরের ভিতরে এই টাকাগুলো রাখা আছে, যার কারণে এবার তাদের তিনজনকে দিয়েই সে কবর ভাঙাতে শুরু করে। আর এক সময় ভেতর থেকে কালো রঙের পলিথিনে মোড়ানো কিছু একটা বের হয়ে আসে। আর অবাক করার বিষয় হলো সেটার ভেতরেই রয়েছে টাকা, আর আছে সেই ডায়েরিটা যেটার মধ্যে সান্টোসের সমস্ত কালো টাকার হিসাব আছে। যা দেখে ফেডরিকো সোজা সান্টোসকে কল করে, কিন্তু তাকে শুধুমাত্র ডায়েরির কথা বলে, টাকার কথাগুলো আর তাকে বলে না। ঠিক তখনই প্রিয়া ব্যাপারটা বুঝতে পেরে নিজের হাতে একটা ভারী জিনিস নিয়ে সেটা ফেডরিকোর মাথায় ছুঁড়ে মারে। এই সুযোগে বাকি তিনজন মিলে তাকে ইচ্ছা মতো মারতে থাকে। আর রাফায়েল তার বন্দুকটা নিজের হাতে নিয়ে তাকে হুমকি দিতে শুরু করে। রাফায়েল তাকে মেরে ফেলার সুযোগ পেয়েছে, কিন্তু অবশেষে সে তাকে আর মারতে পারেনি। তাকে কোনো রকমে ওখানে আহত করে তারা চারজন ওই টাকা আর ডায়েরিটা নিয়ে পালিয়ে যায়। এমনকি ওখানে ফেডরিকোর অবস্থা খারাপের পাশাপাশি তার মোবাইলটাও ভেঙে গিয়েছে, যার কারণে সে সান্টোসকে তার ডায়েরির খবরটা দিতে পারলেও কোথায় সেই ডায়েরিটা সে পেয়েছে এটা আর সে বলতে পারে না। আর এইদিকে তারা চারজন সেই টাকাগুলো নিয়ে একটা ময়লার গাড়িতে উঠে পড়ে, যেগুলো কিছুক্ষণের মধ্যেই তাদের সেই ময়লার ভাগাড়ের উদ্দেশ্যে রওনা হয়। আর সকাল হতে হতেই তারা ওখানে পৌঁছে যায়, যেখানে প্রথমেই রেতো এক মুঠে যতগুলো টাকা হয় ততগুলো টাকা নিজের হাতে নিয়ে নেয় আর ফাদারের রুমে রেখে বের হয়ে আসে। তখন ফাদার গিয়ে দেখতে পায় যে ওখানে এক বান্ডেল টাকা আছে আর এখানে একটা ডায়েরি রেখে দেওয়া। আর সাথে সাথেই তখন ফাদার ওই ডায়েরিটা খুলে বুঝতে পারে যে এটাতে সান্টোসের সমস্ত কালো টাকার হিসাব আছে, আর তাকে দোষী সাব্যস্ত করা সবচেয়ে বড় প্রমাণই ওটা। আর অপরদিকে অলিভিয়া অবশেষে জেলখানা থেকে ফিরে আসে, আর এসে সে নিজের বিছানার নিচে সে তার ক্যামেরাটা খুঁজে পায়, যেটা রেকর্ডিং চলতে চলতেই অফ হয়ে যায়। অর্থাৎ এটার মধ্যে সেদিন ফেডরিকো সমস্ত কথাবার্তা রেকর্ড হয়ে গিয়েছে, যে সকল কথা সে অলিভিয়াকে ভয় দেখানোর জন্য বলেছিল। অর্থাৎ এই দুইটা জিনিস মিলে এবার তাদের হাতে প্রমাণ আরো জোরালো হয়ে যায়। আর অপরদিকে রাফায়েল আর গার্ডো দুজন মিলে ময়লার ভাগাড়ের সব থেকে উঁচুতে গিয়ে ওই টাকাগুলো খোলা হাওয়ায় আকাশে উড়াতে শুরু করে, কারণ তাদের জন্যই এখানকার বস্তির মানুষগুলো নিজেদের ঘর বাড়ি হারিয়েছে আর তাদের সবারই এখন টাকার দরকার। সবাই সেই টাকাগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছে। আর অবশেষে রাফায়েল, গার্ডো, রেতো আর পিয়া এই চারজন একটা গাড়িতে করে নিজেদের অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। আর এদিকে অলিভিয়া
ফাদারের সাথে দেখা করে তাকে জানায় বাচ্চাদের সাথে কি হয়েছে সে জানে কিনা, কিন্তু ফাদার তেমন কিছুই বলতে পারে না। তখন অলিভিয়া তাকে সমস্ত কিছুর প্রমাণ দেখায় আর তারা দুজন মিলে সেই রাতে কিছু বিশ্বস্ত সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ করে আর বাচ্চাদের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোডের পাশাপাশি সেগুলোকে সংবাদ মাধ্যমে প্রচার করতে শুরু করে, যার কারণে এই ঘটনা ছড়িয়ে যেতে বেশি সময় লাগে না। বিষয়টার জন্য কয়েকদিনেই সারা দেশের জনসাধারণের মধ্যে আন্দোলন শুরু হয়ে যায়। সবাই স্লোগান দিতে শুরু করে যে এই পলিটিশিয়ানের বিচার চাই, আর পাশাপাশি সেই বাচ্চাগুলো পুরো দেশে জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু তারা এখন এগুলোর ধারে কাছেও নেই। তারা তিনজন পিয়াকে সাথে নিয়ে ওই শহর থেকে অনেকটা দূরে একটা সমুদ্রের সাথে বসবাস করতে শুরু করে দিয়েছে। আসলে এই ঘটনায় তারা সবগুলো টাকা হাওয়ায় ছড়িয়ে দেয়নি, তাদের কাছে তারা একটা বস্তা রেখে দিয়েছিল যেগুলোকে খরচ করে তারা তাদের সামনের সময়গুলিকে সুন্দর মতো কাটিয়ে দিতে পারবে। আর এভাবেই আজকের গল্পটা শেষ হয়ে যায়।